Surgery or anything for trauma is completely different to any other disease process. How? Usually আমরা যখন একটা পেশেন্টকে ডিল করি, ডুয়াল কি ট্রিপল প্যাথোলজি খুব কম পেশেন্টের থাকে। যেটা থাকে সেটা হচ্ছে কোএক্সিস্টিং ফ্যাক্টর বা কোমরবিড ফ্যাক্টর থাকতে পারে। একটা গলস্টোন পেশেন্টের ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, হাইপোথাইরয়েড থাকতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ থাকতে পারে। দিজ আর অল কোমরবিডিটিস, দিজ আর নট ডুয়াল প্যাথোলজি। আমি যার গলস্টোন ডিল করছি ইউজুয়ালি তার ডুয়াল প্যাথোলজি থাকার চান্স খুব কম। বাট ট্রমা, চোট কি দেখে শুনে লাগবে? না, আমি লিভারে লেগে গেছি আর কোথাও লাগবো না, বা আমি স্মল ইন্টেস্টাইনে আমি চোট পৌঁছে গেছি আমার কোথাও চোট লাগবে না। This is not the case. So trauma is very difficult to manage in a sense. Not only it can involve many adjacent organs together, it can also involve many organs which are not at all related to each other. ধর আমি বাড়ির ছাদ থেকে একজন পড়ে গেল, হেড ইঞ্জুরি হতে পারে, 3-4টে হাত পা ভাঙতে পারে, প্লাস পেটটা গিয়ে একটা ইয়েতে গজালে গেঁথে গেল, পেটে একটা পেরিট্রেটিক ইঞ্জুরি হতে পারে। ক্লিয়ার? তার মানে whenever you receive a trauma patient anywhere in your professional life, your first thing to get is the mechanism of injury, why the injury happened and the mechanism of injury. কিরকম? আমি ওকে রাস্তায় ওর সঙ্গে আমার ঝগড়া বাঁধলো, আমি ওকে হাতের সামনে একটা ডান্ডা তুলতে কষি ওর পেটে দুটো বাড়ি মারলাম ডান্ডাটার। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, ঠিক আছে, আমি ওকে কষি ওর পেটে দুটো ধর ক্রিকেট খেলছি আমি, আরো ঝগড়া হলো, একটা স্টাম্প তুলে নিয়ে বেদম পিটিয়ে দিলাম, এটা হেড ইঞ্জুরি হবে না। ক্লিয়ার? এবার এই স্টাম্পটা বাঁচাতে গিয়ে পেটে একটা খাওয়ার পর সেকেন্ডটা বাঁচাতে গিয়ে হাত বাড়িয়ে দিল, এখানে গিয়ে পড়লো। তাহলে মেকানিজম অফ ইঞ্জুরি, কোন কোন জায়গায় ইঞ্জুরি হলো, দুটো জিনিসই তোকে জানতে হবে, ইম্প্যাক্ট হলো। ক্লিয়ার? এই জিনিসটা তোকে মাথায় রাখতে হবে, নাম্বার 1। কাজেই যে কোনো ইঞ্জুরি পেশেন্ট, তোরা ABCDEFG পড়েছিস। হোয়াট ইজ A, হোয়াট ইজ B, হোয়াট ইজ C? তার মানে ফার্স্ট কাজ, শ্বাস ঠিক মতো নিতে পারছে কিনা, শ্বাসের রাস্তাটা কোনো ব্লকেজ আছে কিনা, শ্বাস নিতে পারছে কিনা, আর ড্রিপ একটা চালিয়ে দাও। তারপর হোয়াট ইজ D? ডিসএবিলিটি। কোয়াইট ন্যাচারাল। আমার যদি এটা ভাঙে সে আর উঠে দাঁড়াতে পারবে না, কোয়াইট ন্যাচারাল। আমার যদি ফ্র্যাকচার নেক ফিমার হয়, পায়ের একটা পার্টিকুলার হয়ে যাবে, তাই তো? আমার যদি এটা ভাঙে হাতটা নাড়তে পারবে না। তারপর হোয়াট ইজ E? হ্যাঁ, কি X? হ্যাঁ, ঠিক। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা দেখা, আর পেশেন্টের কনসিয়াসনেস। তার ফার্স্ট কাজ মনে রেখে দিবি, কোনো ফ্র্যাকচার দুম করে মেরে দেবে না, আনলেস ইট ইজ বেস অফ স্কাল ফ্র্যাকচার, বেস অফ স্কাল ফ্র্যাকচার, আনলেস ইট ইজ ডিপ্রেস স্কাল ফ্র্যাকচার, আর পেলভিক বড় ফ্র্যাকচার। পেলভিক বড় ফ্র্যাকচার, পেলভিক ফ্র্যাকচারের জন্য পেশেন্ট মরে না, পেলভিক প্লেক্সাস ইঞ্জুরির জন্য ম্যাসিভ হেমারেজে পেশেন্ট মরে। যে কোনো লং বোন ফ্র্যাকচার পায়ের 1 থেকে 1.5 লিটার ব্লাড লস হয়ে যায়। ক্লিয়ার? সেগুলো আপাতত আমরা ভুলে যাই, আমরা এখন অ্যাবডোমিনাল ট্রমাতে আসি। আমার ফার্স্ট এই এতক্ষণ বলার উদ্দেশ্য হচ্ছে টু এমফাসাইজ দ্যাট whenever you receive a trauma patient, elicit a proper history regarding the mechanism of history and elicit where the patient got injured. Okay? এবার আমি ওকে দাঁড় করিয়ে ওর এখানে 3টে ঘুষি মারলাম। এখানে গাট ইঞ্জুরি হতে পারে, গাটের পেছনে কি আছে? প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস ইঞ্জুরি হতে পারে। ওর যদি স্প্লিনটা বড় থাকে স্প্লিনে ইঞ্জুরি হতে পারে। যদি প্যানক্রিয়াসের ঠিক পেছনে কি আছে? অ্যাওর্টা আইভিসি। ও যদি খুব রোগা পাতলা, ওর মতো রোগা পাতলা, আমার মতো মোটা লোককে ঘুষি মেরে অ্যাওর্টা ফাটানো খুব কঠিন, কিন্তু ওর মতো মোটা লোক অ্যাওর্টার ঠিক পেছনে ভার্টিব্রা, ভার্টিব্রার সঙ্গে
আইভিসি কোষে একটা ইম্প্যাক্টে আইভিসির একটা ছিটতে পারে, তাই তো? তার মানে লোকালাইজড অ্যাবডোমিনাল ট্রমা যে তোকে লোকালাইজড একটা অর্গান ইনজুরি দেবে তার কোনো মানে নেই। বা ধর আবার ওরা আমার ঝগড়া হলো, আমি ওর পেটে একটা ছুরি ঢুকিয়ে দিলাম, এমন তো নয় যে ছুরিটা গিয়ে শুধু স্মল গাটে গিয়ে থেমে যাবে, না আমি স্মল গাট অব্দি পৌঁছে গেছি আমি আর যাবো না, এ তো তা নয়, তাই তো? সো whenever you are dealing with a trauma patient, always remember you may need help from other specialists. Trauma is a surgical thing. অন্য কোনো সাবজেক্টে তোকে ট্রমা পড়তে হবে না, সার্জারি আর অর্থোপেডিক্স বাদে। ইউ মে নিড হেল্প অফ স্পেশালিস্ট। কিরকম? অ্যাওর্টা আইভিসি ইঞ্জুরি হলে ভাস্কুলার সার্জন লাগতে পারে, তোর যদি হাতে পায়ে টেন্ডনের বাজে ইঞ্জুরি হয় তোকে প্লাস্টিক সার্জন লাগতে পারে, অর্থোপেডিক সার্জন তো লাগতেই পারে। ট্রমা চলে গেলে অর্থোপেডিক্সরা না খেয়ে মরে যাবে, আর খেতে পাবে না ওরা, তাই তো? এবার তাহলে ফার্স্ট কথা অ্যাবডোমিনাল ট্রমায়। ফার্স্ট হচ্ছে পেনিট্রেটিং ইঞ্জুরি। পেনিট্রেটিং ইঞ্জুরি নিয়ে চাপ কম, ডায়াগনোসিস নিয়ে মাথা ঘামিয়ে বেশি সময় নষ্ট করার কোনো জায়গা নেই। Each and every penetrating injury to abdomen must be explored. Each and every penetrating injury which has penetrated all the layers of the parietes and entered the abdominal cavity must be explored. ঠিক আছে? কি বললাম? Must be explored. কিরকম হতে পারে? আবার ওর সঙ্গে আমার ঝগড়া হলো, আমি পকেট থেকে একটা রিভলভার ছিল বার করে শুট করে দিলাম পেটে। আমার উদ্দেশ্য কি অপারেশন করে গুলিটা বার করা? নো, বিকজ যে টেম্পারেচারে গুলিটা থাকে ইট ইজ অ্যাবসলিউটলি স্টেরাইল, কোনো ব্যাকটেরিয়া তাতে থাকতে পারে না। আমার কাজ গুলিটা বার করা নয়, আমার কাজ হচ্ছে গুলিটা যে ড্যামেজ করেছে সেটাকে রিপেয়ার করা। গুলিটা গাটে ফুটো করেছে, গাটের ফুটোটা রিপেয়ার করতে হবে। গুলিটা কোনো ব্লাড ভেসেল ইঞ্জুরি করেছে, সেই ব্লাড ভেসেলটা রিপেয়ার করার চেষ্টা করতে হবে। যদি গাটে অনেকগুলো পরপর ফুটো করে রিপেয়ার করার মতো না থাকে সেই পোর্শন অফ গাটটাকে রিসেকশন অ্যানাস্টোমোসিস করতে হবে। ক্লিয়ার? যদি লিভারে গুলিটা ঢুকে থাকে তাহলে লিভার থেকে লিভারের যে ল্যাসারেশন ইঞ্জুরি হয়েছে তার থেকে অ্যাক্টিভ ব্লিডিং হলে সেটা রিপেয়ার করার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? স্প্লিন হলে স্প্লেনেক্টমি করতে হতে পারে। আমার উদ্দেশ্য পেনিট্রেটিং ইঞ্জুরিতে পেটে ঢুকে গুলিটা বার করা নয়। একটা গুলি পেটে থেকে গেলে কিচ্ছু এসে যাবে না। দেয়ার আর মেনি সোলজার্স ইন দ্য ওয়ার্ল্ড যারা 50-60 বছর বেঁচে থেকেছে। সোলজার তো আর আমার মতো বুড়োরা হয় না, আমার বয়সে আস্তে আস্তে সব সোলজার রিটায়ার করে যায়। সোলজাররা তোদের মতো ইয়াং ছেলেরা হয়, অল ইন ইউর আর্লি 20s, তাই তো? এই বয়সে যুদ্ধ করতে গিয়ে গুলি খেয়েছে, সেগুলি পেটে থেকে গেছে, তারপর 50-60 বছর বেঁচেছে, এমন হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? তা সো দ্য বটম লাইন ইজ, পেশেন্ট যখন আসবে আমার ফার্স্ট কাজ কি? আমার ফার্স্ট কাজ ইজ টু ফাইন্ড আউট ইমিডিয়েট লাইফ রিস্ক আছে কি নেই। ইমিডিয়েট লাইফ রিস্ক মানে ভেতরে অ্যাক্টিভ ব্লিডিং আছে কি নেই। যদি অ্যাক্টিভ ব্লিডিং থাকে তাহলে পেশেন্ট শকে থাকবে, আর যদি অ্যাক্টিভ ব্লিডিং থাকে আমি শক থেকে রিসাসিটেট করব তারপর অপারেশন করব? হতে পারে না। কল খোলা রেখে কলে জল ভরা যায় না, ট্যাঙ্কে জল ভরা যায় না। সো রিসাসিটেশন অ্যান্ড ল্যাপারোটমি মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। ক্লিয়ার? সিকিউর দ্য ড্যামেজ, কাম আউট। এইটা হচ্ছে পেনিট্রেটিং ট্রমা। এবার প্রশ্ন হচ্ছে ব্লান্ট ট্রমা। ব্লান্ট ট্রমা নিয়ে যদি পেশেন্ট আসে তাহলে আমি কি করব? পাঞ্চ ক্যান বি এ ব্লান্ট ট্রমা, লাঠি দিয়ে পেটানো ক্যান বি এ ব্লান্ট ট্রমা। ধর আমি গাড়ি একটা বাস চালাচ্ছি, বাসটা যখন দেখবি বাসে উঠে ড্রাইভার যখন বসেছে স্টিয়ারিংটা তার এই লেভেলে, খেয়াল করে দেখবি আচমকা ব্রেক মারলো, ড্রাইভার গিয়ে স্টিয়ারিংয়ের উপর, স্টিয়ারিংটা সেখানে মারলো, টিপিক্যাল লোয়ার অ্যাবডোমেন। এবার এই বাসের বদলে তুই ধর চালাচ্ছিস একটা ম্যাটাডোর 407, তার দেখবি স্টিয়ারিংটা থাকে এই লেভেলে, তার ইঞ্জুরিটা হয় আপার অ্যাবডোমেনে। অথবা তুই ধর চালাচ্ছিস একটা প্রাইভেট কার, সে অল্টো,
তার ইম্প্যাক্টটা হয় চেস্টে। কথাটা বুঝতে পারছিস? তার মানে দেখ, গাড়ি চালালেও যে একই জায়গায় ইনজুরি হবে তার কোনো মানে নেই। বাস বা ট্রাকে যে ইনজুরিটা লোয়ার অ্যাবডোমেনে হচ্ছে, ম্যাটাডোর বা ওই জাতীয় গাড়িতে সেটা আপার অ্যাবডোমেনে হচ্ছে, একদম ছোট গাড়িতে সেটা তো চেস্টে হচ্ছে। ক্লিয়ার? কাজেই কোথায় ইনজুরিটা হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তারপর কোন জায়গায় কি দিয়ে ইনজুরিটা হচ্ছে, এটাও একটা ট্রমা, তাই তো? একটা স্টাম্প তুলে এনে এখানে দুম করে 3টে ঘা দিলাম, সেটাও একটা ট্রমা, ইম্প্যাক্ট অফ দ্য ট্রমা। ঠিক আছে? আর কি? ইমিডিয়েট অপারেশন কোথায় লাগবে? ইফ দেয়ার ইজ অ্যাক্টিভ ব্লিডিং। আগের দিনই কথা হচ্ছিল তোদের অ্যাকিউট অ্যাবডোমেন পড়াবার সময়, অ্যাক্টিভ ব্লিডিং, অ্যাক্টিভ ব্লিডিং, অ্যাক্টিভ ব্লিডিং। এবার কার অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, whether there is active bleeding or not, আমি কি করে বুঝবো? তার আগে পেশেন্ট উইল বি ইন শক, দেয়ার উইল বি প্যালর। আমি চটপট একটা হোয়াইট বোর্ড নিডল দিয়ে ফ্লুইড চালাবো, ক্যাথেটার করবো, ইউরিন আউটপুট মনিটর করতে হবে। হোয়াট ইজ নর্মাল ইউরিন আউটপুট? তোকেও খুব বেশি দেখিনি ক্লাসে। বাংলা বুঝিস? আন্ডারস্ট্যান্ড বাংলা? I haven't seen you too frequently. What is normal urine output? যাকে জিজ্ঞেস করছি সে বলবে। Please speak out, ma'am. What is 0.5? 0.5 liters, 0.5 gallons, ml per kg per hour. Not that specific, 0.5 to 1 ml per kg per hour. Okay, that will do. Okay? If you say 0.5 ml per kg per hour, I will give you 1 out of 2. If you say 0.5 to 1 ml per kg per hour, I will give you 2 out of 2. Okay? But I cannot fail you for that. Okay, fine. So you monitor the urine output. Now, you order an urgent USG. ইউএসজিতে আমি যদি হিমোপেরিটোনিয়াম পাই, কোত্থেকে ব্লিডিংটা হতে পারে? একটা হচ্ছে সলিড অর্গান ইনজুরি হয়ে ব্লিডিং হতে পারে, আর একটা হচ্ছে কোনো ব্লাড ভেসেল টিয়ার হয়ে ইনজুরি হতে পারে। কিরকম? মেসেন্ট্রিক ব্লাড ভেসেল টিয়ার হতে পারে, ওমেন্টাল ব্লাড ভেসেল টিয়ার হতে পারে। যার হিমোপেরিটোনিয়াম আছে, ইট ইজ বেটার টু গো ফর এক্সপ্লোরেশন। আর কেন? আমার এরকম হতে পারে মেসেন্ট্রিক ব্লাড ভেসেল ইনজুরি হয়ে একটা পোর্শন অফ গাট ডিভাস্কুলারাইজড হয়ে যেতে পারে, তার থেকে আমার গাট পারফোরেশন থাকতে পারে। দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু ইজ এ abdominal chest x-ray and abdominal x-ray. Any free gas of diaphragm, you are left with very few options. তার মানে কোথাও জিআই পারফোরেশন আছে, তোকে চটপট পেট খুলতে হবে। ইউএসজি বললো হিমোপেরিটোনিয়াম আছে তার সঙ্গে, তার মানে these are the conditions where a chest x-ray, abdominal x-ray and USG both are indicated. এবার ও বললো একটা হিমোপেরিটোনিয়াম আছে, গ্যাস আন্ডার ডায়াফ্রাম নেই এক্সরেতে। হিমোপেরিটোনিয়াম আছে ইউএসজিতে, কিন্তু এক্সরেতে গ্যাস আন্ডার ডায়াফ্রাম নেই। তার মানে একটা পেশেন্ট ব্লিড করেছে, কিছু একটা ব্লিড করেছে। এবার আমাকে তাহলে কি ব্লিডিং পেলেই খুলে দেবো? ইফ দ্য পেশেন্ট ইজ স্টেবল, খোলা না খুলে অবজার্ভ করতে পারি। ইফ দ্য পেশেন্ট ইজ স্টেবল, আমি অ্যাবডোমেন না খুলে অবজার্ভ করতে পারি। বাট ইফ দ্য পেশেন্ট ইজ ইন শক and gradually deteriorating despite starting of all resuscitative measures, I have no other option, I have to explore. কি বললাম? কিরকম হতে পারে? লিভারে একটা ইনজুরি হয়েছে, ব্লিড করে থেমে গেছে, পেশেন্ট স্টেবিলাইজ করে গেছে। আমার এই পেশেন্টকে আর ফ্রি গ্যাস আন্ডার ডায়াফ্রাম নেই, তার মানে গাটে ফুটো নেই, একটা ব্লিড করেছিল, সেই ব্লিডিংটা এখন বন্ধ হয়েছে, পেশেন্ট স্টেবল আছে। আমার তাড়াহুড়ো করে অপারেশন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? কিন্তু দেখলাম একটা ইনজুরি হয়েছে, ব্লিড করেছে, আমি রিসাসিটেটিভ মেজার্স চালু করেছি, কিন্তু পেশেন্টের ট্যাকিকার্ডিয়া বাড়ছে, বিপি ফল করছে, ইউরিন আউটপুট কমছে, রিপিট ইউএসজি করলে দেখছি পেটের কালেকশন বাড়ছে। আই হ্যাভ নো অপশন বাট টু এক্সপ্লোর। ক্লিয়ার? থার্ড হচ্ছে ওই সেকেন্ড গ্রুপটা যাকে আমি অবজার্ভ করছি, তার একটা সিটি স্ক্যান করতে হবে। CT scan will give us a better guide
সিটি স্ক্যানে আমাকে কোনো অর্গানের ইনজুরি শুধু হলে বলবে না, সেই অর্গানের গ্রেড অফ ইনজুরিটা বলবে, সেই গ্রেড অফ ইনজুরি উইল হেল্প আস ইন প্রোগ্রেসর। ঠিক আছে, কি বললাম? ইউএসজি আর এক্স রে করবো। এক্স রেতে আমি গ্যাস আন্ডার ডায়াফ্রাম পেয়ে গেলাম মানে আমার হাতে আর কোনো অপশন নেই, আমাকে পেটটা খুলতে হবে এবং রিপেয়ারটা করতে হবে যে ফুটোটা হয়েছে। দরকার পড়লে কোলোস্টমি, প্রক্সিমাল ডাইভারশন, কোলোস্টমি, হোয়াট এভার আই নিড টু ডু, আই হ্যাভ টু ডু। ক্লিয়ার? গ্যাস আন্ডার ডায়াফ্রাম নেই, ইউএসজি বলছে পেটে ব্লাড আছে। তাহলে পেশেন্টকে কি আমি স্টেবিলাইজ করতে পেরেছি? যদি ইয়েস, কন্টিনিউ কনজারভেটিভ, অবজার্ভ। ইফ নো, go for exploration. It is always better to go for a CT scan prior to exploration. সেই CT scan will guide us what to do. কি বললাম? The CT scan will guide us what to do. এবার কিরকম ভাবে CT scan আমাকে বলে দিল, যা না তোমার মেসেন্ট্রিতে টিয়ার আছে, ব্লিডিংটা আপাতত, এমনও হতে পারে ব্লিড করছিল, একটা বড় হিমাটোমা হয়েছে ওইখানটায়, হিমাটোমাটা প্রেশার দিয়ে হেমোস্টাসিস করে দিয়েছে, আপাতত বন্ধ আছে, বা কিছুটা গার্ড ডিভাস্কুলারাইজড হয়ে গেছে, সেটাও সিটি স্ক্যান বলতে পারে ভালো সিটি হলে। ঠিক আছে, বলতে পারে লিভারে ইনজুরি হয়েছে, স্প্লিনে ইনজুরি হয়েছে, কিডনিতে হয়েছে, প্যানক্রিয়াসে হয়েছে। তাহলে কি আমি ধরবো, কেটে দেবো? না, আমাকে তাহলে দেখতে হবে এর মধ্যে কোন ইনজুরিটা আমি কনজারভেটিভলি ম্যানেজ করতে পারি। নেক্সট, ফার্স্ট হচ্ছে লিভার ইনজুরি। নেক্সট, লিভার ইনজুরির সিটি স্ক্যান থেকে আমি বোঝার চেষ্টা করব কি লেভেল অফ ইনজুরি হয়েছে। গ্রেড 1 লিভার ইনজুরি যদি সাবক্যাপসুলার নন ইনভেসিভ নন এক্সপেন্সিভ হিমাটোমা হয় which involves less than 10% of the liver surface area, অথবা একটা non bleeding laceration which is less than 1 centimeter deep, this is grade 1 liver injury. Non-expanding surface subcapsular hematoma less than 10% of surface কে ইনভলভ করেছে, হয় এটা, অথবা নন ব্লিডিং ল্যাসারেশন less than 1 centimeter deep, this is grade 1 liver injury. grade 1 liver injury জন্য সার্জারির কোনো রোল নেই। absolute bed rest, observation and supportive therapy is sufficient provided there is no other injury in the abdomen which warrants surgery. Am I clear? Am I clear? বুঝতে কারো অসুবিধা হচ্ছে? ওকে, নেক্সট পয়েন্ট, গ্রেড 2। আগেরটা ছিল লেস দেন 10%, এতেও সাবক্যাপসুলার হিমাটোমা 10 to 15, ওটা দেখ, ওটা দেখ, ওটা গেঁথে ফেল মাথায়, তখন আমি শিওর বেরিয়ে ভুলে যাবি, তাই তো? বেরিয়ে ভুলে যাবি তো, মনে থাকবে? তোর কি ট্যালেন্ট রে মাইরি? আচ্ছা, 10 to 50% অব্দি, আগেরটা ছিল লেস দেন 10%, এটা 10 to 50% অব্দি। আগেরটা ছিল ল্যাসারেশন লেস দেন 1 সেন্টিমিটার, এটা 1 to 3 সেন্টিমিটার, আর লেস দেন 10 সেন্টিমিটার ডিপ, আগেরটা ছিল লেস দেন 1 সেন্টিমিটার ডিপ। এখানেও বেশিরভাগ সময় সার্জারি লাগে না, অ্যাবসলিউট বেড রেস্ট অ্যান্ড অবজারভেশন। ক্লিয়ার? আর একটা জিনিস, ওই যে বললাম রিসাসিটেশন, এই সমস্ত পেশেন্টের রিসাসিটেশনে কখনো ব্লাড প্রেশার খুব তুলে দেবো না। এই হিমাটোমাস পুটে ট্যাম্পোনাড এফেক্ট অ্যান্ড কন্ট্রোল দ্য ব্লিডিং। আমি যদি প্রেশারটা খুব বাড়িয়ে দিই, দিস হিমাটোমা ক্যান গেট dislodged, giving rise to severe bleeding and collapse of the patient. কাজে সিস্টোলিক হেডে যদি প্রেশার 90 to 100 থাকে, আমার তাকে নিয়ে আর বেশি চিন্তা করার দরকার নেই। কেন? 80 is sufficient to maintain a proper urinary output. 80 millimeter of mercury of blood pressure is sufficient to maintain a normal urinary output. Clear? কাজে আমার টার্গেট 90 থেকে 100, আমার ভাইটাল অর্গানস মেনটেন থাকলে আমার এত চিন্তা কিসের? ঠিক আছে, 130-40-এ তুলে দিলাম, ক্লটটা ডিসলজ করলো, আবার ব্লিড করতে শুরু করলো, একটা স্টেবল পেশেন্ট আনস্টেবল হয়ে গেল, কোনো দরকার নেই। ক্লিয়ার? এবার গ্রেড 3-তে এলো, হিমাটোমা ছিল নন এক্সপেন্সিভ, এটা এক্সপেন্সিভ সাবক্যাপসুলার হিমাটোমা অথবা ইন্ট্রাপ্যারেনকাইমাল হিমাটোমা আর ইনভলভিং মোর দ্যান 50% অফ দ্য সারফেস।
আর মোর দ্যান 3 সেন্টিমিটার ডিপ ল্যাসারেশন, ঠিক আছে? মোর দ্যান 3 সেন্টিমিটার, আগেরটা ছিল 1 to 3 সেন্টিমিটার ডিপ, লেস দ্যান 10 সেন্টিমিটার, এটা মোর দ্যান 3 সেন্টিমিটার ডিপ। ক্লিয়ার? দিস ইজ গ্রেড 3। গ্রেড 3 ইজ ইকুইভোকাল। অনেক ক্ষেত্রেই সার্জারি লাগে, অনেক ক্ষেত্রেই লাগে না। আজকের দিনে সার্জারির জায়গায় নন অপারেটিভ অনেক রকম মেজার এসছে। সিলেক্টিভ সিটি গাইডেড অ্যাঞ্জিওগ্রাফি করে ব্লিডিং ভেসেল কয়েলিং ওই জাতীয় করেও ব্লিডিং কন্ট্রোল করার চেষ্টা হয়, ঠিক আছে? সিটি এনজিও করে সেইখান দিয়ে সিটি গাইডেড এনজিও এম্বোলাইজেশন বা ইউএসজি গাইডেড এনজিও এম্বোলাইজেশন অনেক জায়গায় করা যায়। সেটা করে আমার ব্লিডিং, আমার উদ্দেশ্য তো ব্লিডিং থামানো। আর লিভার ইজ এ ফ্যান্টাস্টিক অর্গান, ইট ক্যান রিজেনারেট। ইভেন যার যে যেমন ধর আজকে এই ভালো ছেলেটা ওর কোনো রিলেটিভকে ওর লিভারে 30% ডোনেট করে দিল, কি 70% অব্দি ডোনেট করতে পারো, করেও দিল, ওর বাকি লিভারটা 2 বছরের মধ্যে পুরো রিজেনারেট করে যাবে। আমার কাজ শুধু ব্লিডিংটা থামানো, বাকি লিভার উইল টেক কেয়ার অফ ইটসেলফ। ক্লিয়ার? গ্রেড 4 কি বলছে? ব্লিডিং intraparenchymal rupture laceration involving 25 to 50% of lobe. You have no option, you have to go in. অ্যাঞ্জিওএম্বোলাইজেশনের অপশান থাকলে ভালো। আমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বোলপুরে পাবি না, কলকাতার খুব বড় বড় 5-star হসপিটালগুলোতে পেলেও পাওয়া যেতে পারে, বোলপুরে তো পাবোই না শিওর শট। অ্যান্ড দিজ আর ভেরি ডিফিকাল্ট টু ট্রিট অপারেটিভলি, ঠিক আছে? আর ল্যাসারেশনে কি বলেছি? প্যারেনকাইমাল ল্যাসারেশন ইনভলভিং মোর দ্যান 50% অফ ওয়ান লোব। বেশিরভাগ ক্ষেত্রে যদি একটা পার্টিকুলার লোবে হয় তাহলে সেই লোবটা কেটে বাদ দিতে হতে পারে। অ্যান্ড মাইন্ড ইউ, দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট অপারেশন, ভেরি ডিফিকাল্ট অপারেশন, নিডস এ লট অফ এক্সপার্টাইজ, experience, good operation theater setup, and highly skilled team of surgeon and anesthetist. তার জন্য প্রয়োজন হলে এগুলো আমরা অনেক সময় বলি ড্যামেজ কন্ট্রোল সার্জারি। পেটটা খুলে কিছু করতে পারছো না, 4-5টা মপ দিয়ে চেপে পেট বন্ধ করে হার্ট সেন্টারে রেফার করো। হোপ যে মপটা প্রেশার দিয়ে ব্লিডিং কিছুক্ষণ বন্ধ রাখবে, সে হার্ট সেন্টারে যদি কিছু করতে পারে। দিস ইজ সালভেজ সার্জারি, ড্যামেজ কন্ট্রোল সার্জারি। ক্লিয়ার? এরপর হচ্ছে গ্রেড 5, জাক্সটা হেপাটিক ভেন, মেন হেপাটিক ভেন, রেট্রোহেপাটিক ভেনা কেভা বা ভাস্কুলার অ্যাভালশন। এই পেশেন্ট ইউজুয়ালি তোর কাছে পৌঁছবে না। যার আইভিসি উড়ে গেছে, ধর এই চিত্রা মোড়ের কাছে আইভিসি উড়েছে, সে আর এখানে আসবে না, আস্তে আস্তে মরে যাবে। পোর্টাল ভেন বা আইভিসি ছিঁড়ে গেলে রাম ভরসে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে গ্রেডেশন অফ লিভার ইঞ্জুরি। নেক্সট স্লাইড। তাহলে কি গ্রেড 1 গ্রেড 2-তে কি বলেছি? অ্যাবসলিউট বেড রেস্ট, কথাটা আগেই বলেছি। অ্যাবসলিউট বেড রেস্ট মানে টয়লেটটাও বিছানাতেই করবে, ইউরিন পট অ্যান্ড বেড প্যান। ক্লিয়ার? ব্যথার ওষুধ দিতে হবে, ব্লাড দিতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে, সার্জারি বা এনজিও এম্বোলাইজেশন, প্রত্যেকটা কথা বলা হয়ে গেছে। বলা হয়েছে তো? ডিপেন্ডস অন দ্য কন্ডিশন, ইউজুয়ালি ইনিশিয়ালি কয়েকদিন করা উচিত, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে লিভার ইঞ্জুরি এই 4টা মুখস্থ করতে হবে, পড়তে হবে। ভেরি স্যাড কেস। নেক্সট, এরপর স্প্লিন। স্প্লিন, স্প্লিনেও এক কথা, গ্রেডেশন করো। পরের পাতায় চলে যাও, ওই এক জিনিস দেখ কাছাকাছি। গ্রেড 1-এ হেমাটোমা লেস দেন 10%, ল্যাসারেশনে ক্যাপসুলার টিউয়ার লেস দেন 1 সেন্টিমিটার। হেমাটোমা গ্রেড 2-তে 10 to 50%, ওটাই ছিল লেস দেন 1 to 3, এটা লেস দেন 5, একটু একটু করে তফাৎ। Laceration 1 to 3, parenchymal depth that does not involve a trabecular vessel. তার মানে দেখ গ্রেড 1 গ্রেড 2-তে মেজর কোনো ভাস্কুলার ইঞ্জুরি নেই। You can observe the patient.
তাই তো? এই এত কি ভাবছিস? ভাল লাগছে না? বোরিং লাগছে? দেখে মনে হচ্ছে কষ্ট করে জেগে আছিস, স্ট্রাগলিং টু স্টে অ্যালাইভ। সেটা হলো মাই ফল্ট। তোদের জাগিয়ে রাখাটা আমার কাজ। যেমন এই ছেলেটার ঘুম পেয়ে গেছে, মানে আই এম টোটালি ফেইলিয়ার। আমার এই অমায়িক গলাতেও ফেল। ঘুম পাচ্ছে? আচ্ছা, হোয়াট ইজ অমায়িক গলা? যার মাইক লাগে না। অমায়িক হচ্ছে যার মাইক লাগে না। ঠিক আছে? আচ্ছা, গ্রেড 3 হচ্ছে মোর দ্যান 50%, এটাও মনে রাখার। তার সঙ্গে মোর দ্যান 5 সেন্টিমিটার, ল্যাসারেশনে মোর দ্যান 3 সেন্টিমিটার। গ্রেড 4 হচ্ছে সেগমেন্টাল আর হাইলার ভেসেল। গ্রেড 5 হচ্ছে টোটালি ডিভাস্কুলারাইজ স্প্লিন। গ্রেড 4 গ্রেড 5 নিয়ে কোনো চাপ নেই, অপারেশন তোমাকে করতে হবে, কোনো চাপ নেই, কাটতে হবেই। এবং গ্রেড 5 এ স্প্লেনেক্টমি করে দিতে হবে। গ্রেড 4 এ হচ্ছে প্রবলেম পার্শিয়াল বা টোটাল স্প্লেনেক্টমি। সত্যি কথা বলতে কি, আমি পার্শিয়াল স্প্লেনেক্টমি কোনোদিন করিনি, করতে পারি না। আমি গ্রেড 4 5 পেলে চোখ কান বুঝে পুরো স্প্লেন বাদ দিয়ে দিই। তার কারণ লিভার বাদ দেওয়া বা লিভারে অপারেশন যেটা বলছে খুব কঠিন, স্প্লিনে অপারেশনটা না অতটাই সোজা। ইফ ইউ আর ওয়েল গুড এনাফ সার্জন, একটা স্প্লেনেক্টমি, ট্রমা স্প্লেনেক্টমি করতে 20-25 মিনিটের বেশি লাগে না। ইটস ভেরি ইজি। জাস্ট একটা জায়গায় গিয়ে একটা ক্ল্যাম্প মারো, বার করে দাও, সেলাই করো, আউট। টোটাল স্প্লেনেক্টমি। কিন্তু পার্শিয়াল স্প্লেনেক্টমি ইজ নট দ্যাট ইজি। আর আমি কাউকে করতে কোনোদিন দেখিও নি, করিও নি। ঠিক আছে? প্রবলেম হচ্ছে স্প্লেনেক্টমির কি, স্প্লেন ইজ ইমিউন অর্গান। Opportunistic post-splenectomy organisms, particularly by encapsulated bacteria, pneumococcus, meningococcus, H. influenzae, malaria আর babesia microti। তার জন্য আমার ওই ট্রিপল ভ্যাকসিন লাগবে, নিউমোকক্কাল ভ্যাকসিন, মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন, H. influenzae ভ্যাকসিন। যদি ম্যালেরিয়া এন্ডেমিক জোনে সেই পেশেন্ট কোনোদিন ট্রাভেল করে, just like our West Bengal, the patient must have a chemoprophylaxis for malaria and babesia. Clear? এই কমিউনিটি মেডিসিন তো তোরা পড়ছিস এখনো? ও তোদের হয়ে গেছে না, তোদের পরের ব্যাচটা পড়ছে। কমিউনিটি মেডিসিনে chemoprophylaxis for malaria পড়েছিস তো? আমি ভুলে গেছি কি কি দেয় বলতো। শর্ট টার্ম যদি প্রোফাইলাক্সিস হয় তাহলে মেফ্লোকুইন দিতে হবে। মেফ্লোকুইন? না না, শর্ট টার্মে ডক্সাসাইক্লিন। শর্ট টার্মে ডক্সাসাইক্লিন, লং টার্মে মেফ্লোকুইন। আমি মেফ্লোকুইন তো আমি কোনোদিন পড়িনি। আমি তো কি বলে, ক্লোরোকুইন আর প্রাইমাকুইন এই দুটো পড়েছিলাম। মেফ্লোকুইন আবার কবে এলো? হ্যাঁ, ট্রিটমেন্টে প্রোফাইলাক্সিস যদি লেস দ্যান 6 উইকসের জন্য যাচ্ছে। তাহলে মেফ্লোকুইন কবে এলো মার্কেটে? আমি তো পড়িনি। না, এটা কবে এলো ওষুধটা? আমি যখন পড়েছি তখন তো ছিল না। আমি যখন পড়েছি তখন ছিল বলে মনে পড়ছে না। আই ক্যানট রিকল। কারণ আমার বাচ্চারা ম্যালেরিয়া হয়েছে। আমরা থাকতাম পার্ক সার্কাসে, আমার কলেজ হোস্টেলে, প্রতি বছর একবার করে ম্যালেরিয়া হতো। প্রতি বছর একবার করে ম্যালেরিয়া হতো। এই বীরভূম ডিস্ট্রিক্ট এককালে ওয়াজ নটোরিয়াস ফর ম্যালেরিয়া। শরৎচন্দ্রের উপন্যাসে পড়বি, শ্রীকান্ততে পড়বি, এবং তাদের ডায়লগ আছে, ও তো ম্যালোয়ারির জ্বর, ম্যালেরিয়া নয়। গ্রামের লোক বলছে ম্যালোয়ারির জ্বর। পড়িস শরৎচন্দ্র? শরৎচন্দ্র পড়িস? হ্যাঁ, স্কুলে আর শরৎচন্দ্র কি পড়ায়? আচ্ছা, তাহলে বোঝা গেল এই গ্রেডেশন অফ স্প্লেনিক ইনজুরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে গ্রেডের ওপর তাহলে আমার কি দাঁড়াচ্ছে? গ্রেড 1, গ্রেড 2 উইদাউট এনি শেড অফ ডাউট কনজারভেটিভ, প্রোভাইডেড there is no other injury that mandates emergency surgery. প্রবলেমটা কোথায় জানিস? গ্রেড 1, গ্রেড 2 ইনজুরি এক্সপ্লোর করাটা, because those explorations very often end up in splenectomy. তুই ধর একটা গ্রেড 1 স্প্লেনিক ইনজুরি আছে, তার সঙ্গে স্টমাকে একটা ফুটো আছে, তুই তো পড়ে গেলি বিপদে। স্টমাকে ফুটোর জন্য তোকে পেট খুলতেই হবে, আর স্টমাকের ঠিক পাশেই রয়েছে স্প্লিন। তুই অনিচ্ছা সত্ত্বেও তো গ্যাস্ট্রিক ওটা রিপেয়ার করে যে স্প্লিনের উপর টাটা হেঁচড়া পড়লো, গ্রেড 1টা গ্রেড 3-তে কনভার্ট হয়ে গেল, টিয়ারটা এক্সটেন্ড হয়ে গেল। আদারওয়াইজ হোয়াট কুড হ্যাভ বিন ইজিলি ম্যানেজ কনজারভেটিভলি, তোর সেটা টোটাল স্প্লেনেক্টমি করে আসতে হলো।
প্রবলেমটা বুঝতে পারছিস? So if you are having a mild splenic injury, always pray that there is no other injury. কথাটা বোঝাতে পারলাম? তো স্টমাকের পেছনে স্টমাকটা ধরে টানলে স্প্লিনও তো টান পড়বে। শর্ট গ্যাস্ট্রিক দিয়ে তো স্প্লিন, শর্ট গ্যাস্ট্রিক স্প্লিনিক আর্টারি থেকে তো স্টমাকে ঢুকছে, হাইলাম অফ স্প্লিনের থেকে, তাই তো? আচ্ছা, নেক্সট ওই একই জিনিস, নন অপারেটিভ ম্যানেজমেন্ট। স্প্লেনিক আর্টারি এম্বোলাইজেশন ক্যান বি ডান ইন সিলেক্টেড level class 4 grade 4 injuries, ঠিক আছে, বা গ্রেড 3 তেও করা যেতে পারে। অপারেটিভ ম্যানেজমেন্টে যেটা বললাম স্প্লেনেক্টমি, আরেকটা অপারেটিভ ম্যানেজমেন্ট এককালে ছিল পার্শিয়াল স্প্লেনেক্টমি, একটু আগে বললাম, আরেকটা বলতো এককালে স্প্লেনোগ্রাফি। আমি জীবনে চোখে দেখিনি, বইতেই পড়েছি, মানে এই যে আমি কথাটা জানি, তোরা ওই কথাটুকু জানিস, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। কাজে তোর আর আমার স্প্লেনোগ্রাফি নিয়ে জ্ঞানে আর কোনো তফাৎ নেই। তুই এখন স্প্লেনোগ্রাফি নিয়ে যতটুকু জানিস আমি ঠিক ততটুকুই জানি, ঠিক আছে? আমাকে আমার মাস্টারমশাইরা বলেছিলেন, আর বইতে এক লাইন লেখা ছিল, সেটা পড়েছি, কোনোদিন দেখিনি, বলতে পারবো না আর। ওকে, আর হচ্ছে কি বললাম আমার, তাহলে এই পয়েন্টটা মনে রাখবি, ফ্যাক্টরস ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ট্রিটমেন্ট অফ চয়েস। কি কি বলেছি? হিমোডাইনামিক স্টেবিলিটি, সিভিয়ারিটি অফ ইনজুরি বলেছি, আর কি বলেছি? অ্যাসোসিয়েটেড ইনজুরি। আমার স্প্লিনে গ্রেড 1 গ্রেড 2 ইনজুরি, কিন্তু সঙ্গে সিকামে ফুটো হয়ে গেছে, নো অপশন। ক্লিয়ার? আমাকে পেট খুলতে হবে, কাজে অ্যাসোসিয়েটেড ইনজুরিজ ক্যান অলসো ইনফ্লুয়েন্স মাই চয়েস। বোঝাতে পারলাম? কারোর বুঝতে অসুবিধা হলে স্পিক আউট, স্পিক আউট। ওকে, আর একটা কথা আমি বলছি, মানে সব ঠিক ভেবে রাখার কোনো কারণ নেই, আই ক্যান অলসো বি রং। বাড়ি গিয়ে বই পড়বি, যদি কোথাও মনে হয় আমি ভুল বলছি, পয়েন্ট ইট আউট টু মি, আমার হতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আই ক্যান গিভ, আই আর্গু উইথ ইউ ফর 2 to 3 minutes, কারণ আফটার অল হিউম্যান বিং তো, ইগোইস্টিক, ভুল স্বীকার করতে গায়ে লাগে, তো দু একবার একটু তর্কাতর্কি হতে পারে, বাট আই উইল অ্যাকসেপ্ট ইট অ্যাট দ্য এন্ড। ওকে, নেক্সট পোস্ট স্প্লেনেক্টমি কেয়ার বলে দিলাম, 5টা অর্গান পার্টিকুলারলি, 3টে কক্কাস, ম্যালেরিয়া, ব্যাবেশিয়া, ঠিক আছে? নেক্সট 3টে কক্কাস না তো, 2টো কক্কাস আর একটা হিমোফাইলাস। নেক্সট এবার হচ্ছে কিডনি ইনজুরি। প্রথমেই তোদের একটা কথা বলেছি, খেয়াল করে দেখ, ইউরিন আউটপুট মনিটর করবো বাই ক্যাথেটারাইজেশন। যে ট্রমা পেশেন্টের ক্যাথেটার করার পর ইউরিনে হিমাচুরিয়া নেই, you can jolly well exclude any injury to the urinary system. কি বললাম? ক্যাথেটার করার পর যদি হিমাচুরিয়া না থাকে, you can exclude any major injury to the urinary system, be it in the kidney, be it in the ureter, be it in the bladder, be it in the urethra. Clear? এগুলোয় মেজর ইনজুরি হলে আর কিছু না, হিমাচুরিয়া হবেই। ক্লিয়ার? বাংলা বুঝিস তো রে? আচ্ছা, ক্লিয়ার? ফার্স্ট কথা, গ্রেড 1 কিডনি ইনজুরির সঙ্গে একইভাবে গ্রেডেশন করব। গ্রেড 1 হচ্ছে মাইক্রোস্কোপিক আর গ্রস হিমাচুরিয়া, ইউরোলজিক্যাল স্টাডিজ নর্মাল, মানে মাইনর কিছু ইনজুরি হয়েছে কিডনির ভেতরে, মাইক্রোস্কোপিক আর গ্রস হিমাচুরিয়া। হেমাটোমাতে সাবক্যাপসুলার নন এক্সপ্যান্ডিং উইদাউট প্যারেনকাইমাল ল্যাসারেশন, সেই এক কথা। দেখ 3টে অর্গান পড়লাম, গ্রেড 1-এ সাবক্যাপসুলার নন এক্সপ্যান্ডিং হেমাটোমা। গ্রেড 2-তে আছে, গ্রেড 2-তে কি আছে? লেস দ্যান 1 সেন্টিমিটার প্যারেনকাইমাল ডেপথ অফ রেনাল কর্টেক্স উইদাউট এনি ইউরিনারি এক্সট্রাভাসেশন। গ্রেড 3-তে কি আছে? মোর দেন 1 সেন্টিমিটার কালেক্টিং সিস্টেম রাপচার অর ইউরিনারি এক্সট্রাভাসেশন, মানে রেনাল পেলভিসে ইনজুরি। Grade 4, parenchymal laceration extending through the renal cortex, medulla and collecting system. Main renal artery or vein injury with contained hemorrhage. Grade 5, completely shattered kidney, avulsion of renal hilum which devascularizes kidney. আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, রেনাল ইনজুরি
লিভার স্প্লিনে যেটা সুবিধা ছিল 1 পিস করে, এটা কিন্তু 2 পিস। 2 পিসে দুটো সেপারেট গ্রেডেড ইনজুরি হতে পারে, তাই তো? 2 পিসে দুটো সেপারেট গ্রেডেড ইনজুরি হতে পারে, তখন ইচ অ্যান্ড এভরি কিডনি শুড বি গ্রেডেড সেপারেটলি, তাই তো? কি বললাম কথাটা? Kidney is a bilateral organ and both of them can get injured simultaneously. In that case, injuries of both the kidneys should be graded separately. Now from very common, grade 5 you have no option but to remove the kidney. You have no option, grade 5 এ। Devascularized হয়ে গেছে, আর একে কি হবে? Grade 4, renal vein or renal artery injury হলে every attempt should be made to repair that renal vein or renal artery injury. Okay? Parenchymal laceration, renal cortex, medulla আস্তে আস্তে এখানে partial nephrectomy লাগতে পারে। কালেক্টিং সিস্টেমে ইনজুরি হলে সেটাকে রিপেয়ার করতে হতে পারে। Keep it closed. Every attempt should be made to salvage as much as kidney as possible. Clear? 1, 2, 3 তে সার্জারি রোল নেই, কনজারভেটিভ। Am I clear? ঠিক আছে? এবং এই জন্য কি বলছি, যদি কিডনি ইনজুরি, ইফ ইউ আর প্ল্যানিং ফর এ নন কনজারভেটিভ ট্রিটমেন্ট, a conservative non-operative treatment, then associated injuries যদি mandate করে exploration, then you are in a spot. অনেক সময় কি হয়, ধর স্প্লেনিক আর্টারি ভেনে একটা ছোটখাটো টিয়ার হয়েছে। We all know kidney is a retroperitoneal organ. Retroperitoneal একটা ব্লিডিং হয়, তার উপর কিডনিতে সেই ব্লিডিংটা চেপে দিয়ে পেশেন্টকে এখন স্টেবিলাইজ করে দিয়েছে। Never disturb that retroperitoneal hematoma. If you disturb it, you will end up in a nephrectomy. কথা বুঝতে পারলাম? The same principle applies here also. রিসাসিটেশনে 150-60 বিপি তোলার প্রয়োজন নেই। A good 90 to 100 BP is sufficient. Clear? মনে থাকবে? Systolic pressure 90 to 100 হলে I am more than happy. Just maintain adequate blood flow. তার বেশি কিছু করার দরকার নেই। Okay? This is splenic. Yeah. Next. এবার হচ্ছে যেটা মাথায় রাখতে হবে, রেনাল আর্টারি স্টেনোসিস থেকে ক্রনিক হাইপারটেনশনের দিকে যেতে পারে পেশেন্ট, ভবিষ্যতে লং টার্ম কমপ্লিকেশন হতে পারে, সিকেডির দিকেও যেতে পারে ডিপেন্ডিং আপন দ্য এক্সটেন্ট অফ দ্য ইনজুরি। বোঝা গেল? লাস্ট, নেক্সট সার্জিক্যাল ইন্টারভেনশনে যেটা বললাম, নেফ্রেক্টমি, রেনাল সালভেজ, ভাস্কুলার কন্ট্রোল, তিনটে কথাই বলা হয়ে গেছে। বলে দিয়েছি তো? বলেছি তো একটু আগে? জোরে বল, আমি কানে কালা। এই জোরে গলা কাদের হয়? যারা নিজেরা কানে কালা, ভাবে নিজে কানে কম শোনে, তো ভাবে সবাই কানে কম শোনে, তাই তারা চেঁচায়। বুঝেছিস? Those who talk loudly, generally 90% of them are টিনটিন পড়তিস? টিনটিন পড়িস নি তো, জীবন বৃথা। প্রফেসর ক্যালকুলাস, এ লিটল হার্ড অফ হিয়ারিং, পড়েছিস? আমি এই বয়সে পেলেও টিনটিন পড়ি। আচ্ছা, নেক্সট। নাও দ্য ফোর্থ, এরপর চল, আর কিছু লাগবে না। এর পরেরটা ওই একই কথা, হাউ উইল ইউ ম্যানেজ, মোর অর লেস সেম আউটলাইন। নেক্সট হচ্ছে প্যানক্রিয়াটিক ইনজুরি। নেক্সট ওই এক গল্প, গ্রেডেশন। Grade 1, minor contusion without ductal injury, superficial laceration without ductal injury. কাজেই quite natural, conservative is sufficient, আমাদের অপারেশন করার কোনো প্রয়োজন নেই। Grade 2, minor contusion without ductal injury or tissue loss, major contusion, আর major laceration without ductal injury or tissue loss. Ductal injury নেই, tissue loss নেই, conservative করার বিরাট স্কোপ আছে। কারণ pancreas is also a retroperitoneal organ. Pancreas is also a retroperitoneal organ. Hematoma content থাকার চান্স আছে একটা। That peritoneal fold curved membrane acts as a natural barrier. Distal transection or parenchymal injury with ductal injury, the patient will need surgery. যদি ডিস্টাল ট্রান্সাকশনে আমাকে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করে দিতে হবে।
ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি সঙ্গে কে থাকে প্যানক্রিয়াটিক টেলের সঙ্গে? স্প্লিন। অনেক সময় তাড়াহুড়ো থাকলে, পেশেন্ট খারাপ থাকলে স্প্লিন শুদ্ধ বাদ দিতে হয়। তো স্প্লিন প্রিজার্ভিং ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি ইজ এ মাচ মোর ডিফিকাল্ট অপারেশন অ্যান্ড টেক্স মোর টাইম। সে তুলনায় স্প্লেনেক্টমি করে বেরিয়ে এলে টাইমটা কম লাগে, কিন্তু every effort should be made to preserve the spleen. তার মানে it will prolong the surgery and the final decision will depend on the condition of the patient. If the patient is relatively stable, you can afford some extra time. তুই একটু এক্সট্রা সময় নিয়ে খেলতে পারবি। এই ক্রিকেট ম্যাচে তোর যদি লাস্ট 20 ওভার বাকি থাকে একটা ওয়ানডে ম্যাচে, তুই 2-3টে সিঙ্গেল নিতে পারিস। লাস্ট 10 ওভার যদি বাকি, 10 বল যদি বাকি থাকে, তোরা সিঙ্গেল নেওয়ার টাইম নেই, তেরে ছক্কাই মারতে হবে। পেশেন্ট যদি বেশি খারাপ হয়, তোর সামনে তখন আর টাইম নেই, স্প্লিন শুদ্ধ ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করে বেরিয়ে যাও। আর তোর যদি পেশেন্ট স্টেবল থাকে, একটু টাইম নিয়ে খেলার সুযোগ থাকে, স্প্লিনটা বাঁচিয়ে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করো। এরপর হচ্ছে প্রক্সিমাল প্যানক্রিয়াটিক ট্রান্সেকশন ইনভলভিং দ্য অ্যাম্পলা। দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পজিশন। প্যানক্রিয়াটিক হেড ইঞ্জুরি হলে ইমার্জেন্সি প্যানক্রিয়াটিক রোডেনেক্টমি করতে হতে পারে। বিলিভ মি, that is probably the toughest intra-abdominal operation. Pancreatic duodenectomy is the toughest intra-abdominal operation, and that in emergency setting. Then duodenum বাঁচিয়ে প্যানক্রিয়াটিক হেড বার করা ইমার্জেন্সিতে সম্ভব না। প্যানক্রিয়াটিক হেড তো duodenum মধ্যে আছে, ব্লাড সাপ্লাই কমন, এভরিথিং ইজ কমন। কাজেই duodenumকে বাঁচিয়ে প্যানক্রিয়াটিক হেড বার করতে গেলে it needs a lot of dissection, which is very difficult and highly time. এমনিতেই প্যানক্রিয়াটিক ডুওডেনেক্টমি করতে 5-6 ঘন্টা লাগে, তারপর ওটা করতে গেলে আরো হয়তো বেশি সময় লাগবে। সো দিস ইজ এ ভেরি ব্যাড কন্ডিশন টু বি ইন। সালভেজিং দিস পেশেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট। কথাটা বোঝা গেল? তার জন্য পেট খুলে এটা দেখলে কিছু করার নেই, ভালো করে প্যাক দিয়ে আইসিইউতে পাঠিয়ে দাও। দেখো স্টেবিলাইজ করতে পারো কিনা নেক্সট 2-3 দিন। দিস ডিসিশন মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কথাটা বুঝতে পারছিস? দ্যাট ইজ সালভেজ, সালভেজ সার্জারি। হোয়াট হি ডিড, জাস্ট স্টেবিলাইজ দ্য পেশেন্ট, স্টপ দ্য ব্লিডিং বাই প্যাকস, রেফার দ্য পেশেন্ট টু হার্ট সেন্টার। কথাটা বুঝতে পারছিস? গ্রেড 4 এর কোনো গ্রেড 5 নাই। এই গ্রেড 5 হচ্ছে ল্যাসারেশন, ম্যাসিভ ডিসরাপশন অফ দ্য প্যানক্রিয়াটিক হেড। ঠিক আছে, নেক্সট ওই একই জিনিস, পেশেন্ট শকে থাকলে জল, নল, কল। হোয়াট ইজ জল? আইভি ফ্লুইড। নল মানে রাইলস টিউব, কল মানে ক্যাথেটার। তার সঙ্গে অ্যান্টিবায়োটিক্স দাও, ইমেজিং করো। যদি গ্রেড 1, 2, 3 মধ্যে থাকে, গ্রেড 1, 2 মধ্যে থাকে, কনজারভেটিভ, অ্যাবসলিউট বেড রেস্ট, অ্যানালজেসিক্স, এক্সক্লুড ইঞ্জুরি টু আদার ভাইটাল অর্গানস। গ্রেড 3 হলে ইকুইভোকাল, কনসিডার এনজিও এম্বোলাইজেশন। ফেসিলিটি নেই, পেশেন্ট ডেটোরিয়েট করছে, গো ফর সার্জারি। সার্জারিতে ফার্স্ট টার্গেট কি? যতটা কম বাদ দিয়ে বেরিয়ে আসা যায় ততটা ভালো। ইফ নিডেড অর্গান রিমুভাল। প্রবলেম হচ্ছে লিভার বাদ দেওয়ার কোনো রাস্তা নেই। লিভার বাদ দেওয়া ইজ ইনকম্প্যাটেবল উইথ লাইফ। গোটা প্যানক্রিয়াস বাদ দেওয়া ইজ নট ইনকম্প্যাটেবল উইথ লাইফ, বাট লিভার বাদ দেওয়া ইজ ইনকম্প্যাটেবল উইথ লাইফ। দুটো কিডনি বাদ দেওয়া ইজ নট ইনকম্প্যাটেবল উইথ লাইফ। তুই ডায়ালিসিস করিয়ে বাঁচিয়ে রাখতে পারবি পেশেন্টটাকে, পেশেন্ট ডায়ালিসিস করে বেঁচে থাকতে পারবে, বাট লিভার বাদ দেওয়া ইজ ইনকম্প্যাটেবল উইথ লাইফ। টোটাল লিভার এম হচ্ছে সেটা। ক্লিয়ার? দিস ইজ হাউ ইউ ডিল উইথ ব্লান্ট ট্রমা অ্যাবডোমেন।